শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কণ্ঠ যেমন সুরেলা ছিল, তেমনি একাধিক বাদ্যযন্ত্র বাজানোয় তিনি ছিলেন পারদর্শী। যেমন গেয়েছেন কীর্তন, বাউল, নিধুবাবুর টপ্পা, রবীন্দ্রসঙ্গীত, দাশরথী রায়ের গান, ভজন, বৈষ্ণব পদাবলী, তেমনি বাজিয়েছেন বাঁশি, তবলা, হারমোনিয়াম, বেহালা, এসরাজ, পাখোয়াজ, সেতার। লেখালেখির আগেই তার জীবনে ছিল এই সুরের চর্চা। ছোটবেলার বেশিরভাগটাই শরৎবাবুর কেটেছে মামাবাড়িতে ভাগলপুরে। সেখানেই তিনি রাজেন্দ্রনাথ মজুমদারের ছায়াসঙ্গী হিসেবে নানা অদ্ভুত অভিজ্ঞতা লাভ করেন। বাঁশি আর বেহালা সে সময় তার শেখা। এই রাজেন্দ্রনাথ মজুমদারই শরৎ সাহিত্যের রাজু ও ইন্দ্রনাথ। রাজুর সাথে দিন কাটানো শরতের খুব প্রিয় ছিল। যাত্রা, কীর্তনের আসরে তারা ঘুরে বেড়াতেন, সুযোগ পেলে গান বাজনাও করতেন। কীর্তন শরৎকে খুব টানত। একবার ভাগলপুরের গঙ্গা থেকে এলেন দেবানন্দপুরের সরস্বতীতে। এখানে বন্ধু কাশীনাথের বোন ধীরুর সাথে ঘোরাফেরার সাথে চলত গান বাজনা। যাত্রার আসরে যাওয়া আর সুযোগ পেলেই গান গাওয়া বা ঠেকা দেওয়া। আবার যখন ভাগলপুরে গেলেন তখন সেখানকার বারুজ্জে বাড়ির যাত্রাদলের আসরে গান গাইতেন, বাজাতেন বাঁশি, বেহালা, তবলা, হারমোনিয়াম। সেই সময় আর্য থিয়েটারে নারী চরিত্রে গানসহ অভিনয়ও করেছিলেন শরৎবাবু। বন্ধু রাজুর সাথে মিলে তৈরি করেছিলেন থিয়েটার দল মৃণালিনী। ভাগলপুরে থাকাকালীন আলাপ হয় নীলার সাথে। তার থেকে এসরাজ নিয়ে তিনি বাজাতেন। কিছুদিন পর নীলা যখন মারা গেলেন তখন তিনি বুঝেছিলেন, মনে মনে নীলাকে ভালোবেসে ফেলেছিলেন, কারণ সেই এসরাজ বাজাতে তার আর ভালো লাগতো না। এরপর ধীরে ধীরে শরৎচন্দ্রের নেতৃত্বে গড়ে উঠল সাহিত্য গোষ্ঠী। এদের জমায়েত হবার জায়গাটা ছিল ভারী অদ্ভুত, গোরস্থানে। সাহিত্যের পাশাপাশি গান বাজনাও চলত সেখানে। গভীর রাতে গোরস্থানে গেয়ে উঠতেন, আমি দুদিন আসিনি, দুদিন দেখিনি, অমনি মুদিলি আঁখি। এরকম গান ভেসে আসলে মানুষ বুঝত এ নিশ্চয়ই ন্যাড়াচন্দ্রের কীর্তি। ন্যাড়াচন্দ্র হলো তার ডাকনাম। সাঁওতাল পরগনায় সেটেলমেন্টের চাকরিতে অবস্থানকালীন তিনি তাঁবুতে থাকতেন, চলত গান বাজনা। একবার এক বিখ্যাত বাইজিকে ডাকা হয়। শরৎচন্দ্র গান সেইখানে সবার অনুরোধে। বাইজি সহ সবাই মুগ্ধ। সেই বাইজির বীণা শুনে শরৎবাবুও মুগ্ধ। সেই নারী বললেন, তিনি শিল্পী মানুষ, চাকরি বাকরি তার জন্য নয়। ব্যাস, তিনি ছেড়ে দিলেন চাকরি। এরপর একদিন সন্ন্যাসীর সাথে পালিয়ে গেলেন। ভালো লাগলো না সেখানে। তারপর একা একা গেলেন মজফ্ফরপুরে, আশ্রয় নিলেন বাঙালি ক্লাবে। শরতের গান বাজনায় মুখরিত হলো ক্লাব। এলাকার মহাদেব সাহুর সাথে ঘনিষ্ঠতা হতে সেখানে চলল মদ, গাঁজা সব কিছুরই আসর। বারাঙ্গনা পল্লীতে নিয়মিত যাতায়াত, সঙ্গীতের টানে সেটাও চলল। বাইজিদের গানের সঙ্গে শরৎচন্দ্রের বাঁশি ছিল এক মন্ত্রমুগ্ধ করার মতো ব্যাপার। এরপর যখন তিনি মায়ানমার যান, সেখানে সঙ্গীত দক্ষতার তার তুঙ্গ প্রকাশ ঘটে। 1902 সালে বার্মার রাজধানী রেঙ্গুনে যান চাকরি নিয়ে। সেখানকার ডেপুটি এক্সামিনার মনীন্দ্রচন্দ্র মিত্র ছিলেন শরৎবাবুর গানের ভক্ত। নাম ছড়িয়ে পড়ল সঙ্গীতশিল্পী হিসেবে। রেঙ্গুনের একমাত্র বাঙালিদের ক্লাব বেঙ্গল সোশ্যাল ক্লাবের সঙ্গীতের আসর শরৎবাবুর কণ্ঠ ছাড়া অসম্পূর্ণ হয়ে উঠল। শরৎবাবুর প্রিয় ছিল কীর্তন। রবীন্দ্রনাথের গান গাইতেও তিনি খুব ভালোবাসতেন। 1916 সালে তিনি বর্মা থেকে ফিরে আর গান করেননি। সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। উপযুক্ত পরিবেশ ও মনের টান ছাড়া অবশ্য তার গলা দিয়ে গান বেরোতো না, মানে তিনি গাইতেন না। রেঙ্গুন রত্ন উপাধিও মিলেছিল সেই সময় যখন তিনি বর্মা ছিলেন। সেই অর্থে তার গানের কোনো তালিম ছিল না, তবে সঙ্গীত ছিল তার রক্তে। পরে যখন গান থেকে সরে গেলেন তখন নিজের প্রিয় গান শুনতে চাইতেন পছন্দের গায়কদের কাছ থেকে।
কিছুদিনের জন্য সক্রিয় রাজনীতিও করেছিলেন, কিন্তু গান কেন আর তিনি গাইলেন না, তা ছিল এক গভীর রহস্য, আজও রহস্য। তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন না, কিন্তু রাধাকৃষ্ণকে কেন্দ্র করে বৈষ্ণব চিন্তা তাকে ঘিরে রাখত। তাই হয়তো কীর্তন ছিল তার প্রিয়তম সঙ্গীত। নাস্তিক হয়েও তাই হয়তো দেশবন্ধু চিত্তরঞ্জনের দেওয়া একটি রাধাকৃষ্ণের মূর্তির সামনে ধ্যানস্থ হয়ে থাকতেন আর চোখ দিয়ে জল পড়ত। প্রথম জীবনে ভালোবেসেছিলেন যাকে, সেই ভালোবাসা তার নিষ্ফল হয়। তার চরিত্র নিয়ে নানা কথা হলেও তিনি একবার হরিদাস শাস্ত্রীমশাইকে বলেছিলেন, নারী জাতি সম্পর্কে আমার চরিত্র কোনো কালেই উচ্ছৃঙ্খল ছিল না। অনেক কুস্থানে গিয়েছি, তুমি খবর নিয়ে জানতে পারো, তারা সকলেই আমাকে শ্রদ্ধা করে। গান বাজনা ছাড়লেও নাট্যজগতের সাথে প্রত্যক্ষ যোগাযোগ ছিল শরৎবাবুর, কারণ তার একাধিক গল্প নিয়ে নাটক হয়েছে। বিশেষত শিশির ভাদুরীর সাথে ঘনিষ্ঠতা ছিল। 1927 সালে কলকাতা বেতার শুরু হলে শরৎচন্দ্রের জন্মদিনে শরৎ সরবরী নামে এক অনুষ্ঠানের সম্প্রচার হতো, যেখানে কয়েকবার সশরীরে উপস্থিত ছিলেন এবং তিনি শেষ জীবন পর্যন্ত রেডিওতে গান শুনতেন। তার নিজস্ব একটি রেডিও ছিল। প্রকাশ্যে তিনি হয়তো সঙ্গীত থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত সঙ্গীত তার অন্তরে ছিল, তার অস্তিত্বের সাথে মিশেছিল।